নিকোলা টেসলা ইতিহাসের এক মহান বিজ্ঞানী, যিনি পৃথিবীকে ইলেকট্রিসিটির অনেক ইনভেনশন দ্বারা আলোকিত করেছেন, কিন্তু তার নিজের জীবন অন্ধকারে ভরা ছিল। কিছু করে দেখানোর চেষ্টা, থমাস এডিসনের সাথে বিরোধ এবং ৩০০ থেকে বেশি আবিষ্কার টেসলার জীবনের একটি অধ্যায়কে সংজ্ঞায়িত করে। কিন্তু টেসলার জীবনের আরেকটি অধ্যায় ছিল একাকিত্ব, যা তিনি আমৃত্যু পৃথিবীর সামনে আসতে দেননি। ৭ জুন ১৯৪৩ নিউ ইয়র্কার হোটেলের ৩৩তম ফ্লোরের রুম নাম্বার 3327 থেকে পাওয়া যায় তার লাশ। এটাই প্রমাণ করে যে পরিবারের নামে শুধু কবুতরই ছিল তার সঙ্গী। তার কাছে না ছিল কোনো অর্থনৈতিক নিরাপত্তা, আর না ছিল বাইরের দুনিয়া থেকে কিছু পাওয়ার আশা। নিজের শেষ 10 বছর টেসলা হোটেলের রুমেই কাটিয়েছিলেন। কিন্তু এত ব্রিলিয়ান্ট একজন বিজ্ঞানী, লিজেন্ডারি পার্সনের সময় কিভাবে এত খারাপ হতে পারে? ৩০০-এর থেকে বেশি আবিষ্কারের পেটেন্ট যা রয়েছে, তিনি কিভাবে শেষ জীবনে এতটা অসহায় হয়ে যেতে পারেন? পৃথিবীর ভবিষ্যৎ যিনি বদলে দিতে চেয়েছিলেন নিজের আবিষ্কারের দ্বারা, কেন তিনি নিজের ভবিষ্যৎ বদলাতে পারেননি? 10 জুলাই 1856 ক্রোয়েশিয়ার এক প্রচণ্ড বিদ্যুৎ চমকানো ঝড়ের রাতে একটি শিশুর জন্ম হয়। তার জন্মের পরই মেইড শিশুকে অন্ধকারের শিশু, চাইল্ড অফ ডার্কনেস নামে অভিহিত করেন। কিন্তু সেই শিশুর মায়ের বিশ্বাস ছিল যে তার বাচ্চা পৃথিবীকে তার নিজস্ব রশ্মি দিয়ে আলোকিত করবে। এই শিশুই আর কেউ নয়, খোদ নিকোলা টেসলাই, যার ভাগ্য জন্ম থেকে আলোর সাথে যুক্ত ছিল। নিকোলা টেসলার এক বড় ভাই ছিলেন, যাকে নিকোলা টেসলা সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু মাত্র 5 বছর বয়সেই টেসলা সেই বড় ভাই ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়। এটা একটা এমন ঘটনা ছিল যা টেসলা সারা জীবনে ট্রমার মতো থেকে যায়। তিনি এই বেদনা থেকে বের হতে পারেননি, যার কারণে সারা জীবনে তিনি মনে মনে কোথাও না কোথাও একাকিত্ব অনুভব করেছেন। তার মা বাবার অবস্থাও এমনই ছিল। তার পিতা পেশায় পাদ্রী ছিলেন, আর মা ঘরোয়া সামগ্রী এবং ঘরোয়া যন্ত্রপাতি তৈরি করতেন। তার স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা খুবই প্রখর ছিল। টেসলা তার মায়ের কাছ থেকেই বংশানুক্রমেই মেধা এবং বিশ্লেষণ ক্ষমতা পেয়েছিলেন। 1870 সালে উচ্চতর শিক্ষার জন্য টেসলা কার্লওয়েকে শিফট করেন। সেখানে তিনি ফিজিক্স এবং ম্যাথ এর মতো সাবজেক্টগুলো খুব দক্ষতার সাথে আয়ত্ত করতে থাকেন। টেসলা ফ্রেঞ্চ ও জার্মান ভাষায়ও কথা বলতে জানতেন। তার মেধার আরও একটি নিদর্শন ছিল, তিনি ক্যালকুলাস এবং জটিল গাণিতিক সমস্যাগুলো মুখে মুখেই সমাধান করতেন। অনেক শিক্ষকরা ভাবতেন যে নিকোলা প্রতারণা করছেন। তিনি এমন স্টুডেন্ট ছিলেন যিনি 4 বছরের গ্রাজুয়েশন 3 বছরে শেষ করেছেন। নিকোলার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা চেয়েছিলেন নিকোলা তারই মতো একজন পাদ্রী হোক। নিকোলার বাবা তার এই ইচ্ছাকে প্রশমিত করেন যখন নিকোলা মারাত্মক কলেরায় আক্রান্ত হন। তিনি ওয়াদা করে বসেন, যদি নিকোলা সুস্থ হন তবে তিনি নিকোলাকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন। হয়েছেও এইরকম। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ফিরে পেয়ে নিকোলা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বের হয়ে পড়েন, যা তাকে ইলেকট্রনিক্স ইনভেনশনের দিকে নিয়ে যায়। 19 বছর বয়সে নিকোলা অস্ট্রিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান এবং দ্রুতই তিনি সেখানে স্টার স্টুডেন্টে হয়ে যান। ফার্স্ট ইয়ারে তার সর্বোচ্চ মার্ক প্রাপ্তি সেখানকার সকল শিক্ষকের দৃষ্টিগোচর হয়, কিন্তু তার মেধাবী পড়াশোনায়ও ব্যাঘাত ঘটতে দেরি হয়নি। একবার একজন প্রফেসরের সাথে কারেন্ট মোটর নিয়ে টেসলার মতের অমিল হয়। টেসলা প্রফেসরের ডিজাইনে একাধিক ভুল বের করেন। তিনি মনে করতেন অল্টারনেটিং কারেন্ট মোটরের কার্যক্ষমতা আরও বাড়াতে পারে, কিন্তু প্রফেসর তার মতের সাথে একমত হতে পারেননি। এই ঘটনা টেসলার জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি তার মতবাদ প্রমাণ করাকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন। পরবর্তী 6 বছর টেসলা এমন এক হাইপোথেটিক্যাল মোটর সম্পর্কে গবেষণা করেন যা অল্টারনেটিং কারেন্ট দিয়ে চলতে সক্ষম। এটি তার জীবনের এমন অবসেশনে পরিণত হয় যার কারণে টেসলা কলেজ স্টাডিতে তেমন ফোকাস করতে পারেননি। তারপর দিয়ে সে সময় তিনি নার্ভাস ব্রেকডাউনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিলেন এবং তিনি কলেজ থেকে ড্রপ আউট হয়ে যান। এ সময় তিনি তার জীবনের অনেক দুঃখের দিন দেখেন, পরিবার থেকে দূরে থাকেন। তার বন্ধুদের মনে হতে লাগে টেসলা নদীতে ডুবে মারা গেছে। এ সময়ের মধ্যে টেসলা তার বাবাকেও হারান। 1881 সাল যখন টেসলা দুর্ভাগ্য কাটিয়ে বুদাপেস্টে আসেন, তখন আমেরিকান টেলিফোন এক্সচেঞ্জে চাকুরি মেলে। এখানে তিনি ড্রাফটসম্যান হিসেবে কাজ শুরু করেন, কিন্তু তার মন তখনও এসি কারেন্ট থিওরিটি এতটাই ফোকাসড ছিল যে
একদিন পার্কে হাঁটার সময় তার মাথায় রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের প্রিন্সিপালের সাহায্যে চলমান এসি মোটরের ধারণা আসে এবং তিনি বুঝতে পারেন যে এটি কাজ করবে। ইমাজিনেশন আর মেমোরি পাওয়ার তো টেসলার ছিলই, তিনি নিজের মগজে এই নকশাটি সেট করে নেন। ফের ভাগ্য আবার টেসলাকে আবিষ্কারের দিকে নিয়ে আসে। 1882 সালে টেসলার কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে চাকরি হয় এবং তিনি প্যারিসে চলে আসেন। এটা একটা ব্র্যান্ড নিউ ইন্ডাস্ট্রি ছিল এবং টেসলার কাজ ছিল ইনডোর লাইট আপগ্রেড করা। এখানেও টেসলার ট্যালেন্ট ব্র্যান্ড ম্যানেজারকে বিমোহিত করে। কয়েক বছর কাজ কড়া মেহনতের ফলে টেসলার সুযোগ আসে এডিসনের মেইন ব্রাঞ্চ নিউ ইয়র্কে কাজ করার। পকেটে মাত্র 4 সেন্ট ও একটি রিকমেন্ডেশন লেটার নিয়ে টেসলা 1884 সালে আমেরিকায় আসেন এবং তখনই তার সাথে পরিচয় হয় ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক থমাস আলভা এডিসনের সাথে। শুরুতেই মহান দুই বিজ্ঞানী একে অপরের ট্যালেন্টে মুগ্ধ হন, কিন্তু এই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হতে বেশি দেরি হয়নি। এক রাতে কাজ করার সময় টেসলা এডিসনের কাজ করার পদ্ধতি একটু আগোছালো লাগে। যেখানে এডিসন নানান পারমুটেশন কম্বিনেশন প্রয়োগ করে কাজ করতে থাকেন, সেখানে টেসলা ফিজিক্সের থিওরি প্রয়োগ করে অনেক কম সময়ে কাজ শেষ করে ফেলতেন। এই দুই আবিষ্কারক একজন আরেকজনের থেকে অনেক আলাদা ছিলেন। যেখানে টেসলা এসি কারেন্টের প্রতি আকর্ষিত ছিল, যেটা বড় পরিসরে এবং অনেক দূরে বিদ্যুৎ পরিবহনে সক্ষম ছিল, সেখানে এডিসন ডিসি লাইটের উপর কাজ করতেন, যা অল্প দূরত্বে এবং ক্ষুদ্র পরিসরে আলোকে শক্তি দিতে পারত। এডিসন জানতেন টেসলার এসি পাওয়ারের ওয়ার্ক ডিসি পাওয়ারের ওয়ার্কের সেলকে প্রভাবিত করতে পারত। এজন্য তিনি এসি মোটরের কলাকৌশলকে গুরুত্ব দেননি, উল্টো তিনি টেসলাকে $50,000 অফারে একটি চমকপ্রদ বিষয়ের দায়িত্ব অর্পণ করেন। এই কাজটি ছিল ডিসি মোটরের উন্নতি সাধন বিষয়ক। এডিসনের ভাগ্য ছিল, যদি টেসলা এই কাজে সফল হন তবে পুরস্কার স্বরূপ তিনি টেসলাকে $50,000 দেবেন। এডিসন মোটামুটি নিশ্চিত ছিলেন টেসলা এই নেহায়েত অসম্ভব কাজকে সম্পন্ন করতে পারবেন না, কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হলো যখন টেসলা কয়েক মাসের ব্যবধানে কাজটি সম্পন্ন করে ফেলেন। টেসলা এই কাজটি করার জন্য প্রতিদিন সকাল 10টা হতে পরের দিন ভোর 5টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেন এবং অফিস কক্ষেই নিদ্রা যেতেন। এত পরিশ্রমের পর যখন টেসলা ফলাফল নিয়ে এডিসনের কাছে আসেন, তখন এডিসন তাকে এটা বলে টাকা না দেবার কথা বলেন যে তিনি শুধু একটা আমেরিকান যোগ করেছিলেন। তার সাথে এই ধোঁকা এবং নিরাশার কারণে টেসলা এডিসনের কোম্পানিকে ত্যাগ করেন, কিন্তু এখান থেকেই দুজনের মধ্যে আসল দুশ্মনী শুরু হয়। আর মূলত এখান থেকেই এসি-ডিসি কারেন্টের মধ্যে যুদ্ধ বা দ্বন্দ্ব শুরু হয়। 1885 সালে টেসলা নিজেই একটি ইলেকট্রিক কোম্পানি চালু করতে চান, কিন্তু সেখানেও টেসলার সাথে ধোঁকাবাজি হয়। দুই ব্যবসায়ী রবার্ট এলেন এবং বি ভ্লিন টেসলাকে তাদের কোম্পানিতে কাজ করার বদলে তার এসি মোটরের নির্মাণের প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। টেসলা সেখানেও দিনরাত এক করে লাইটিং সিস্টেমের উন্নতির জন্য কাজ করেন এবং তার এই কাজ প্রশংসিতও হয়। কিন্তু কাজ শেষ হতেই দুই ব্যবসায়ী টেসলাকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেন এবং টেসলার কাছে তখন টাকা পয়সাও ছিল না, আর ছিল না নিজের উপর নিয়ন্ত্রণও। অবস্থা এতই খারাপ ছিল যে টেসলাকে গত খোঁড়ার কাজও করতে হয়েছে। 1886 সাল এমন একটি সাল ছিল যে টেসলার তার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, সাহিত্য এবং সমগ্র পড়াশোনাকে কৌতুকের মতো মনে হচ্ছিল। এত মেধাবী হওয়া সত্ত্বেও এই মহান বিজ্ঞানীকে বারবার সফলতা, ধোঁকা ও নিরাশার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার এই দুর্ভাগ্যেও সৌভাগ্যের ছায়া তখন এসেছিল যখন তার সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের সুপারিনটেন্ডেন্ট আলফ্রেড ব্রাউন ও নিউ ইয়র্কের অ্যাটর্নি চার্লসের পরিচয় হয়েছিল। টেসলার প্যাটেন্টসমূহ ব্রাউন ও চার্লস এই দুজনকেই ইমপ্রেস করেছিল। তারা দুজনই টেসলার অর্থনৈতিকভাবে সাহায্য করার পাশাপাশি তার প্যাটেন্টসমূহ হ্যান্ডেলিংয়ের দায়িত্ব নিয়ে নেন এবং তিনজন মিলেই টেসলা ইলেকট্রনিক্স কোম্পানির প্রতিষ্ঠা করেন। টেসলা এখন 1888 সালে এক প্রেস কনফারেন্সে তিনি এসি মোটরের কনসেপ্ট দুনিয়ার সামনে রাখেন। তখন দুনিয়া দেখে যে ইলেকট্রিসিটি শুধু বাল্বই জ্বালাতে পারে তা নয়, বরং অনেক দূর দূরান্তে পরিবহন এবং বড় পরিসরে ব্যবহৃত হতে পারে। টেসলার এই ইনভেনশনে অনেক বড় বড় ব্যক্তির নজর কাড়ে। একজন বড় এন্টারপ্রেনার জর্জ ওয়েস্টিংহাউস এই ইনভেনশনে বেশ চমকপ্রদ হন এবং তিনি টেসলাকে আর্থিকভাবে সহযোগিতা করার দায়িত্ব নেন। টেসলার এই সাকসেস ও তার সুখ্যাতি বয়ে আনত
তার আগেই এডিসনের খারাপ নজর আর ধুরন্ধর চালবাজি এই প্রজেক্টের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। নিজের অর্থনৈতিক ক্ষতির বদলা নেবার জন্য এডিসন এসি কারেন্টের বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন চালান। এডিসন একজন ক্রিমিনালকে লোকজনের সামনে এসি কারেন্ট সম্বলিত চেয়ারে বসিয়ে মেরে ফেলেন এবং এর মৃত্যুর কারণ হিসেবে এসি কারেন্টকে দায়ী করেন। শুধু তাই নয়, 24টি কুকুর এবং 2টি হাতিকেও এসি কারেন্ট দিয়ে মেরে ফেলেন, যাতে করে লোকজনের মধ্যে এসি কারেন্ট নিয়ে ভীতি কাজ করে। কিন্তু লোকজন বুঝে গিয়েছিল যে এসি কারেন্টের ইলেকট্রিক ভোল্টই ভবিষ্যৎ ইলেকট্রিসিটির ভিত্তি এবং তার ইনভেনশন শ্রেষ্ঠ প্রমাণিত হয়। অবশেষে এসি-ডিসি কারেন্ট ওয়ারের টেসলার জয় হয়। নিজের ক্যারিয়ারের চূড়ায় বসেই টেসলা 3টি জাইগ্যান্টিক জেনারেটর ডিজাইন করেন, যা নায়াগ্রা জলপ্রপাতের ওয়াটারফল এর 3 গুণ বেশি হর্স পাওয়ার জেনারেট করতে পারত। ধরা হয় এটি সেই সময় সবচেয়ে বড় আবিষ্কার, কেননা দুনিয়ার অর্ধেক বেশি মানুষ তখন আলোর জন্য কেরোসিন ল্যাম্প ব্যবহার করত। এই ইনভেনশন, যা রিনিউয়েবল এনার্জি ধারণা দেয়, এটি টেসলাকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। কিন্তু তখনও তার থেকে ঝামেলা পিছু ছাড়েনি। ওয়েস্টিংহাউসের কোম্পানি লাখো ডলারের দেনায় জর্জরিত ছিল এবং সে সময় তার কাছে পর্যাপ্ত টাকাও ছিল না। এ সময় তার বন্ধু ওয়েস্টিংহাউস কোম্পানিকে বাঁচানোর জন্য টেসলাকে কিছু রয়্যালটি কম করার অনুরোধ জানান। বিনা কিছু ভেবেই টেসলা সব চুক্তি বাতিল করে ফেলেন এবং ছিঁড়ে ফেলেন, লাখো ডলারের রয়্যালটি ছেড়ে দেন। তিনি কৃতজ্ঞ ছিলেন এই কারণে যে ওয়েস্টিংহাউস এমন সময় তাকে বিশ্বাস করেছিল যখন কেউ তার পাশে ছিল না, আর এই বন্ধুত্বের কারণেই তিনি তার $300 মিলিয়ন এমনিই ছেড়ে দেন। টেসলার কাছে টাকা পয়সা কখনোই প্রাধান্য পায়নি না, তিনি কখনোই আর্থিক নিরাপত্তা প্রাধান্য দিতেন। উনি যাই আয় করতেন তার পাই আবিষ্কারের পেছনে ব্যয় করতেন, আর এটাই কারণ ছিল যে তিনি তার শেষ জীবনে গরিবানা হালে জীবনযাপন করেন। তার 300 প্যাটেন্ট তাকে লাইমলাইট বানিয়ে রেখেছে। তার বানানো টেসলা টারবাইন ও অনেক খ্যাতি লাভ করে। এছাড়াও তাকে এক্স-রে টেকনোলজির পায়োনিয়ার বলা হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি বলেন এক্স-রে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। নিজের সময়ের অনেক আগেই উনি প্রথম বিজ্ঞানী যিনি 1898 সালে একটি রিমোট কন্ট্রোল বানান এবং সেটি দিয়ে একটি মিনি বোর্ডকে কন্ট্রোল করেন। এসব ডিভাইস ছাড়াও আরও একটি ইনভেনশন টেসলার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল, তা হলো টেসলা কয়েল, যা হাই ভোল্টেজ প্রডিউস করতে পারত। এটা দিয়ে তিনি পাওয়ারফুল রেডিও সিগন্যাল সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারতেন। পাওয়ারফুল রেডিও সিগন্যালের উপর তিনি অনেক দিন গবেষণা করেন এবং এই আবিষ্কার তিনি ব্রডকাস্টও করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই ল্যাবরেটরিতে আগুন লেগে যায়, যাতে টেসলার রেডিও সম্পর্কিত সকল গবেষণাপত্র পুড়ে যায়। এই আগুন শুধু রিসার্চ পেপারই চালিয়েছে তা নয়, তার ইচ্ছায়ও পানি ঢেলে দিয়েছিল। এটা সেই ঘটনা ছিল যেটা টেসলাকে ভেঙে ফেলেছিল। এখান থেকেই টেসলার দুর্দশা শুরু হয়েছিল। কিছু বছর পর মার্কনি টেসলার 17টি প্যাটেন্ট ব্যবহার করে দুনিয়ার প্রথম রেডিও মেসেজ পাঠান। টেসলা এই ঘটনার জেরে মার্কনিকে আদালতের কাঠগড়ায় দাঁড়া করান, কিন্তু টেসলার এই কেসে জয়লাভ করেন তার মৃত্যুর পরে। নো ডাউট অকৃত্রিম মেধার অধিকারী ছিলেন টেসলা। তিনি নিজের সময়ের অনেক আগেই ছিলেন। এ সময়ে তিনি ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজ করেছিলেন এবং নিউ ইয়র্কের বাইরে একটি ওয়্যারলেস কমিউনিকেশন স্টেশন সিস্টেম বানিয়েছিলেন। তিনি এমন একটি জগৎ কল্পনা করেছিলেন যেখানে লোকজন ওয়্যারলেসলি মেসেজ আদান প্রদান করতে পারবে। কিন্তু ল্যাবে আগুন লাগার পর তার সব গবেষণা বৃথা হয়ে যায়। তার কাছে না ছিল ঘুরে দাঁড়ানোর অর্থ, না ছিল মনোবল। অবশেষে রেডিও প্রজেক্ট বন্ধ করতে হয়েছিল এবং শেষ দিনগুলি হোটেল কক্ষে অতিবাহিত করতে হয়েছিল। টেসলার জীবন পর্যালোচনা করে দেখা যায় তার জীবন ছিল ধোঁকায় ভরা সংঘর্ষময়। তিনি দুর্ভাগ্যবশত ছিলেন এবং কিছু সময় তার দুর্ভাগ্যের কারণ তিনি নিজেই ছিলেন, কারণ তিনি লোভী ছিলেন না। অর্থবিত্তের থেকে তার কাছে তার আবিষ্কারের এবং বিজ্ঞানের প্রাধান্য বেশি ছিল, আর সেজন্যই তিনি আজও মৃত্যুর পরও মানুষের মাঝে নিকোলা টেসলা অমর হয়ে আছেন। আর এরই সাথে আজ আমরা আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।